ইচ্ছে মতো নতুন নাটক বীরঙ্গনা কাব্য, সেটা নিয়ে আমরা আজকে আড্ডায় বসেছি। এবার এই আড্ডাটার আমার কাছে খুব জরুরি, কারণ বলবো মনে হয় সেটা হচ্ছে যে থিয়েটারে এই আড্ডাটা চলে গেছে। মানে একটা সময়ে আমি আমার যাদের দেখে থিয়েটারে আসা, মানে সলিল বন্দ্যোপাধ্যায়, অসিত মুখোপাধ্যায়, আমরা দেখেছি যে একটা নাটক হয়ে যাওয়ার পর সেই নাটকটা নিয়ে বিশ্লেষণ করা, এবং যিনি তৈরি করছেন সেই নির্মাতার সঙ্গে বসে বিশ্লেষণ করা। যদি তার ভালো লাগে তাহলে সেই বিশ্লেষণটা আরেকবার জরুরি, কারণ তিনি আরেকবার বিশ্লেষণটা শোনার পর আবার নাটকটা দেখতে যাবেন। এবার এই যে বললাম ভালো, কেন ভালো? প্রথম যে জায়গাটা থেকে আমি বীরঙ্গনা কাব্যের শুরু করবো সেটা হচ্ছে টেক্সট। আমাকে তুলনাকে আমার একটা মানে এটা আড্ডার ছলে জিজ্ঞাসা আর কি, সেটা হচ্ছে যে এই টেক্সট বীরঙ্গনা কাব্য প্রথম কথা বাছা কেন, এক নম্বর, তার মধ্যে থেকে এই অংশগুলো বেছে নেওয়া কেন, সেটা যদি বলিস। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে ৬-৭ বছর আগে থেকে বীরাঙ্গনা কাব্য কেমন ভাবিয়েছে আমাকে। পরবর্তীকালে যখন আমি নারী হিসেবে নিজেকে আবিষ্কার করছি বয়স বাড়ার সাথে সাথে, তখন এই খেয়াল হয় বীরাঙ্গনা কাব্য মেঘনাদবধ কাব্যের সমসাময়িক সময়ে লেখা, একেবারে মেয়েদের নিয়ে লেখা একটি টেক্সট। সেই সময় আমি অ্যাট্রাক্টেড হই। আমি দেখলাম আমার নারীত্ব হঠাৎ বলে উঠলো, আমার বলার আছে, এবং সেটা বোধ হয় বীরাঙ্গনা কাব্যতে কিছু বলার থাকতেও পারে। এই যে একটা ক্লাসিক্স সবসময় ভয় থাকে না, একটা যে কোনো একটা ক্লাসিক্সের সেটার একটা থিয়েট্রিক্যাল একটা কোথাও যেই তৈরি হবে, তখন সেটা লোকে মানে ওই সময়ে একটা 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 থাম, একটা লতা পাতা, হ্যাঁ, একটা মানে কোথাও জঙ্গল হচ্ছে, কোথাও প্রাসাদ হচ্ছে, মানে আমরা কোথাও একটা রিয়েলিটির ধাঁচায় ক্লাসিক্সে ঢুকতে ভালোবাসি। এই গোটা নাটকটা আমি যখন দেখেছি, যেটা আমার সব থেকে মানে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে হয়েছে বাংলা থিয়েটারে, যে ডিকোডিং অফ এ ক্লাসিক্স, এবং সেটাকে এই সময়ের একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করা। তাহলে দুটো ঘটনা এই নাটকে ঘটেছে, এবং সেটা অ্যাজ এ ক্রিয়েটার আমার মনে হয় এটা তুই বোধহয় খুব কনসিয়াসলি করেছিলিস, যে কখনো ওই মোহটার মধ্যে না পড়ে যে কথাটা তুই এখন বললি যে আমাকে ছুঁয়েছে, আমি আমার কথা বলতে পারবো, তাহলে আমি সময়ের কথা বলতে পারবো। তাহলে এই ক্লাসিক্সটাকে আমি আজকের সময়ে যদি দেখি, তাহলে আজকের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে আমি এটাকে ডিকোড করব। সেই প্রসেসটা তোর কি ছিল? একটা লম্বা সময় প্রায় নিদ্রাহীন গেছে, আমি বুঝে উঠতে পারছিলাম না এই নাটকটা দেখতে কেমন হবে। তো এই নাটকের ক্ষেত্রে যেটা আমার সবচেয়ে বড় মানে প্রেশার, একটা চাপ এসে পড়ছে, আমি এখন এটা আমি মধুসূদন দত্ত তখন তিনি লিখছেন ২০০ বছর আগে, লিখছেন কি নিয়ে তারও ২০০০ বছর আগে কি ৪০০০ বছর আগে কি তারও আগে লেখা একটি টেক্সট, এক মহাকাব্য নিয়ে। ফলে আমার কাছে তিনটে সময়, তিনটে যুগ, তিনটে, আর যারা দেখছে তারা একদম দেখছে, তারা হাইব্রিড। হ্যাঁ, হাইব্রিড একদম হাইব্রিড। তারা কেউ মহাকাব্য পড়েছে, কেউ পড়েনি, কেউ বাংলা ভাষা জানে না, কেউ একটা আবার বয়স, কেউ কম বয়স, কেউ আবার খুব প্রাজ্ঞ, কেউ দীর্ঘদিন ধরে বীরঙ্গনা কাব্য পড়ে তার একটা দাড়ি চুলকে দেখতে আসছেন, কেউ বীরঙ্গনা কাব্য কি জানেই নাকি, মাইকেল মধুসূদন দত্তের নাম শোনেনি। এরকম একটা মিক্সড হাইব্রিড দর্শকের সামনে এই তোর এই ভাবনাটাকে এবার তুই ডিকোড করা শুরু করলি, এবং এবার তুই তোর সমস্যা নিয়ে এসে হাজির হলি। এবার তোর প্রথম কি ছবিটা মাথায় এলো? এইবার প্রথম যেটা সমস্যা এসে দাঁড়ালো, এই যে হাইব্রিড তো আমিও না, মানে আমার মধ্যেও তো এই সব কটা রয়েছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত নিজেই যখন চিঠিপত্রে লিখছেন না যে এই লেখাটা আমি লিখেছি গ্রিক এক কবির লেখার অনুপ্রেরণায়, তখন আরেকটা জায়গায় এসে দাঁড়ালো, অর্থাৎ আমি মধুসূদন দত্ত মানে কি, এবং একটা আন্তর্জাতিক, এবং একটা আন্তর্জাতিকতা, হ্যাঁ, গ্রিক একজন কবি এবং আমার রামায়ণ মহাভারত। তারপরে আমি একটা লম্বা সময় নিলাম রবি বর্মার ছবিগুলো দেখে, পুরনো একটা এপিক, একটা মহাকাব্যকে সেটাকে আবার একটা খুব একটা আধুনিকতা স্পেসের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে আসছে, তার একদম একদম, এবং সেখানে যেভাবে কালার প্যালেট দিয়ে, তার ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং সেখানে যেভাবে শেডের ব্যবহার হচ্ছে, হ্যাঁ, এইগুলো সবকটা মিলিয়ে গুলিয়ে গেছিল। এবার মানে এতগুলো সম্ভাবনা এসে দাঁড়ালো। তারপর সৌরভ একটু ধর। এই ধরনের টেক্সট এই যে ছোটবেলা থেকে এক ধরনভাবে দেখে এসেছি, কিছু একটা আমাদের প্রত্যেকেরই একটা কিছু ছবি ভাসি এরকম ধরনের টেক্সট হলেই
আমি 3টে ধামসা দেখতে পাচ্ছি, কেউ বাজাচ্ছে, হ্যাঁ অনেকগুলো স্টেপ উঠে যাচ্ছে, অনেকগুলো স্টেপ উঠে গেছে। আমি একটা কথা বলছি, এই আমি আগেরবার বলতে একটু মিস করেছি, যে এই যখন ও ভাবছে যে কেমন দেখতে লাগবে, আমিও ভাবছি একটা না চিরাচরিতভাবে মাথায় চলে আসছে টিভি সিরিয়ালে আমি যেভাবে রামায়ণ মহাভারতের চরিত্রগুলোকে দেখেছি। সীতা মানেই ওই রকম একটা উঁচু একটা খোপা খোপা পরা হ্যাঁ। শাড়ি, এটা আমি দেখতে পাচ্ছি। মানে ওটাকে কয়েকটা সিংহাসন রয়েছে, রয়েছে একটা এবং রস্ট্রাম রয়েছে, দুটো পিলার সামনে, পিলার আছে, কয়েকটা ধাপ নেমে এসেছে এবং সিঁড়ির ধাপ। দ্রৌপদীকে আমি তার বাইরে ওই গয়নাগাটির বাইরে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তো একটা দেখতে পাওয়া তো আমাদের সবার মধ্যেই ছিল, এবার তো সেই দেখতে পাওয়াটা করব না। প্রথম যেটা স্ক্র্যাচ হলো হচ্ছে যে ওটাই হাঁটবো না, যেটা দেখতে ওটা খুব পাচ্ছি সোজা আসে। ওটা তো হবেই, আমি জানি। আমার যেটা প্রথম তরুণার সঙ্গে আলোচনা করতে গিয়ে মনে হলো যে আমরা যদি একটু দেখতে কেমন সেইটাতে একটু প্রথমে জোর দিই আর কি, মানে সেটার কালার, পোশাক, প্রজেকশনটার ব্যবহার। কারণ আমাদের তো স্টেজে কি হয়, তো ব্ল্যাক অনেক বেশি ডমিনেট করে দেয়, যেহেতু পেছনের এই কালোটা বা উইং এর কালোটা, আমরা যতই প্যালেট বানাই পুরোটাকে তো ওই প্যালেটে ফেলতে পারি না, আমরা ভাবি বোধহয় প্যালেটে ফেলে না, দিয়েছি, যায় না। কারণ যেগুলো ইনবিল্ট কালার সেগুলো আমাদের চেঞ্জ করা হচ্ছে, প্রসিডিয়াম ফ্রেমে বাকিটুকু পাওয়া যায় না। সব থেকে ইন্টারেস্টিং লেগেছে 5টা আলোর 5টা সিগনেচার আছে, মানে 5টা ক্যারেক্টার, তার আলাদা আলাদা সোর্স আছে, তার আলাদা আলাদা কালার আছে। এবার আমার ভয়টা থাকে সবসময় কালার নিয়ে, যে মানে স্পেকট্রাল কালার আর পিগমেন্ট কালারের মধ্যে একটা ভয়ঙ্কর মানে সংঘর্ষ বাধে। মানে এই তো একটা স্পেকট্রাল কালার পরে তারপরে একটা লাল পড়ে আছি, তার উপর একটা সবুজ এসে পড়লো, এটা কালো হয়ে গেল, তারপরে হয়ে গেল সত্যনাশ ঘটে গেল। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই স্পেকট্রাল আর পিগমেন্টের একটা সংঘর্ষ বাধে। যে এখানে খুব সুন্দরভাবে, এটা সৌমেনকেও ধন্যবাদ জানাবো, তোকেও বলবো, যে অনেক দিন পরে এই দুটোর যে মিশেলটা হতে পারে, মানে এখানেও কমপ্লিমেন্টারি কালার তৈরি হচ্ছে না তা না, যখন একদম হালকা একটা ব্লুইশ টোন আসছে, গ্রিন আসছে, কি একটা হালকা এম্বার আসছে, তখন কি আর এই কালারটা কালার থাকছে না, পাল্টাচ্ছে, কিন্তু মূল কালার প্যালেট থেকে বেরিয়ে যায়। মানে আমার ওইটা ভয় থাকে যে গোটা কালার প্যালেট থেকে আবার ওই কমপ্লিমেন্টারি কালারগুলো, কালারের লোভে আমরা অনেক সময় তৈরি করি। এবং কালার এখানে পুরো নাটকটার ক্ষেত্রে এই যে আমাদের মনস্তাত্ত্বিক, এই যে আলোর কোথাও একটা সাইকোলজিক্যাল ক্যারেক্টার আছে, যেটা আমরা এখন তো আলো হয়ে গেছে ঝুলনের মতো, মানে বিউটিফুল, দেখতে কেমন লাগছে, সুন্দর। আলোর কাজ দেখতে না, ভালো লাগা নয়, না, আলোর কাজটা একটা প্রয়োজন ক্যারেক্টার, মেটায়। প্রয়োজন মেটায়। এবার এই যে মনস্তাত্ত্বিক দিক এই নাটকের আলোর ক্ষেত্রে, সেটা খুব অসাধারণভাবে আলোতে ধরা পড়েছে। এবং এটা একটা প্রজেকশন ব্যবহার করব, কারণ প্রজেকশনটা একটা লাইটের সোর্স হবে যেটা গায়ে পড়বে, এবং যেন মনে হয় ওই পাতার মধ্যে থেকেই চরিত্রগুলো, যে স্ট্রোকস গুলো প্রজেকশনে চলছে। এই যে রংটা তুই ব্যবহার করলি, এক্স্যাক্টলি এই রংটা তোর মাথা থেকে এলো কি এই পুরনো পুঁথির রেফারেন্স ফ্রেম থেকে? পুরনো কাগজ, পুরনো পুঁথি, মানে তুমি দেখবে পোশাকেও সেটা পোশাকেও ব্যবহার যেটা করা, পুরনো পুঁথির একটা, একদম একদম মানে একদম পুরনো correct। একটা মানে পার্চমেন্ট পেপার যে একদম যে বা লেয়ারটা থাকে, খয়েরি হয়ে গেছে, খয়েরি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, বার্ক ছাল, গাছের ছাল, মানে সবটাই আর কি, মানে একটা আর্থ কালার, যেটা তোরা চেষ্টা করছিস, মানে খুব ইন্টারেস্টিং এটা এই কারণে হয়েছে, তোরা ডিকোড করার চেষ্টা করছিস খুব রিয়েলিস্টিক ওয়েতে, যে আমি আমার কন্টেন্টটার এই যে দুরূহ একটা কন্টেন্ট, এটাকে আমি লোকের কাছে রিলেট করব, কিন্তু তার জন্য যে প্রসেসটা বেছে নিচ্ছিস সেটা কিন্তু মেটাফর, হ্যাঁ সেটা কিন্তু রিয়েলিস্টিক নয়। একদমই তাই, একদম। তার ফলে যেটা হয়, যে একটা অদ্ভুত জেল হয়ে করেছে পুরোটার মধ্যে, যে পেইন্টিংটা কিন্তু মুহূর্তের মধ্যে আমাকে রাজপথ সভাও দেখিয়েছে, আবার কোথাও জঙ্গলও বুঝিয়েছে, কারণ ওই ইমাজিনেশনের জায়গাটা আমাদের কাছে ছিল দর্শকের সাথে। একটু ওইটার থেকে একটা ডিপ কালারের সবার ইকুয়াল একটা ওইরকম লোহার চেয়ার দেবো আমরা, যেটা 5টা চেয়ার, সেটা নিয়ে অনেক অনেক কিছু বলেছে। না এবারে যে সেটা বলেছে তার কারণ হচ্ছে যে ডিজাইনে, এটা বলেছে, মানে আমি একটা জায়গা আমার এখানে বক্তব্য আছে, ডিজাইনের শব্দ হচ্ছে তার নাম কন্ট্রাস্ট। এবার তুই এই যে অবজেক্টগুলো, আলো রাখার অবজেক্টগুলো রাখছিস, সেগুলোর মধ্যে একটা ক্লাসিক ছোঁয়া আছে, মানে আমি বলছি যে হ্যারিকেন রয়েছে, হ্যাঁ, মানে আমি বলছি যে রিয়েলিটির কাছে কাছে গিয়ে আমরা সরে এসেছি, তার সঙ্গে এই যে একটা মানে আয়রন আরবান একদম একটা স্ট্রাকচার ইজ এ কন্ট্রাস্ট, হতেই পারে না গোছের। হ্যাঁ, ডিজাইনে কন্ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে যারা আমরা ডিজাইন আমরা বুঝি, তারা যদি বুঝি ডিজাইনে যেমন সিমেট্রি ইম্পর্টেন্ট, ডিজাইনে কন্ট্রাস্ট ইম্পর্টেন্ট, মানে ওখানে কন্ট্রাস্টই সিমেট্রি। এইবার যেহেতু কন্টেন্টে একটা ক্লাসিক্সকে চাইছি আমরা আধুনিক সময় আনতে, সো দিস কন্ট্রাস্ট ইজ রিকোয়ার্ড হিয়ার। আমার একটা কি বলবো, এটাকে ঠিক মানে অনুভব শব্দটা ব্যবহার করাই ভালো।
এই প্রথম যখন পর্দা খোলে তার একটা সাংগীতিক একটা মূর্ছনা তৈরি হয়, যেটাকে আমরা বাংলায় বলি। সেটা যখন আমার অনুভবে আসে, তখন এই যে একটা কোথাও টেক্সটের মধ্যে একটা কাব্য রয়েছে, পুরো কাব্যটার সঙ্গে আমার প্রথমে মনে হয়েছিল একটা কন্ট্রাস্ট যেতে চাইছে। কিছুক্ষণ পরেই ভিজুয়াল এলিমেন্টগুলোর সঙ্গে যখন যুক্ত হতে হতে যায়, তখন দেখলাম যে ওটাকে কমপ্লিমেন্ট করছে। এই যে মজাটা গোটা টেক্সট জুড়ে আমাদের আছে, এবং সেটাকে ওরা যেভাবে ডিকোড করছে, সেটা আমরা অভিনয় নিয়ে পরে আসবো, তার সঙ্গে কমপ্লিমেন্ট করতে করতে যাচ্ছে। এবং প্রথম 15 মিনিট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট চলে, এবং এটা একটা মিউজিক্যাল ইন্ট্রোডাক্টরি পার্ট চলে, এবং যে মিউজিকের ধরন বা ধর্তাই বা জনন যাই বলি না কেন আমরা, সেটা কখনোই আমাদের প্রচলিত ভারতীয় সাংগীতিক যে কাঠামো, সেই কাঠামোতে থাকে না। সেটা কোথাও একটা ওটাকে ছাড়িয়ে একটা আন্তর্জাতিক কাঠামোর দিকে গিয়ে দৌড়তে আরম্ভ করে। যদি মানে জিজ্ঞাসা করা হয় যে এটা কোন ধরনের গান বা কি ধরনের গান, এটা আমি বলতে পারবো না, কারণ আমি গানকেও এরকমভাবে দেখি না। আমার ক্ষেত্রে হচ্ছে যে যখন বীরাঙ্গনা কাব্যটা আমি পড়িনি আগে কখনো, আমি বীরাঙ্গনা কাব্য নাটকটা যখন ইচ্ছে মতো প্রয়োজন হলো আমায় করতে হবে। কিন্তু এই সঙ্গীতের মধ্যে আমার যেটা বারবার মনে হয়েছে, কোথাও একটা বেদনা আছে। আচ্ছা, হ্যাঁ, মানে আমি বলছি প্রতিটা সাংগীতিক কাঠামোটার যে এন্ড পার্টটা গিয়ে ঘুরে আসে, যেই মানে ওই সুরটা করো তুমি, এই যে প্যাটার্ন অফ মিউজিক, তোমার সুরটা মুখস্থ হলো কি করে? আমি একবার দেখেছি, আমার ভালো জিনিস কতদিন আগে, আমার ভালো জিনিস আমার এই সুরটা আমার মাথার মধ্যে থেকে গেছে। মানে আমি বলছি যে এটাই এই নাটকের সার্থকতা। এটা যে কত বড় আমাদের পাওয়া, দেবদীপের পাওয়া। আমি এটা বাড়ি ফিরে বহুবার গুনগুন করেছি, মানে গুনগুন করেছি এই কারণের জন্য যে এই সাংগীতিক কাঠামোটা আমার কাছে কয়েকটা বেদনা বহন করেছে। তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, যদি এইভাবে বললে, সেটা হচ্ছে যে এই প্রতিটা দৃশ্য তো শেষ হয় এই গানটার অনুষঙ্গ দিয়ে। গোড়াতেও যখন 15 মিনিটটা দেখানো হয়, ইন্ট্রোডাকশন অফ ক্যারেক্টার, এই মিউজিক্যাল প্যাটার্নটা আসে, আবার রিপিট করে। এটা কোথাও একটা সিগনেচার টিউনের মতো গোটা নাটকটা জুড়ে থাকে, এবং প্রতিটা শেষে কোথাও একটা মানে ওই বেদনা, ভালোবাসার সঙ্গে যে বেদনা, ওই হৃদয় খুঁড়ে বেদনা জায়গা থেকে ভালোবাসে, কিন্তু এই গানটার সুর কিন্তু সেই বেদনা জায়গাতে আমাকে ভালোবাসিয়েছে। একদম এইখানেই তোর এই সঙ্গীতের জয়। ইচ্ছে মতো তো আমাকে বারবার একটা খাদের ধারে দাঁড় করিয়ে দিয়ে এরকম করে ধাক্কা দিয়ে দেয়। তারপরে আমি দেখতে পাই উৎপল দত্ত, মাইকেল মধুসূদন দত্ত দাঁড়িয়ে রয়েছে। না ওরা ঝাঁপিয়ে পড়তে পারবো না, ডানা ঝাপতাম। হ্যাঁ, তো আমি এগুলো করতে থাকি। এবার আমার কাছে খুব মজার বিষয়টা হচ্ছে যে একটা এই যে মানে সময়ের একটা কন্ট্রাস্ট, তার সঙ্গে সঙ্গে যেরকম কালারের কন্ট্রাস্ট রয়েছে, এবার কালারের কন্ট্রাস্ট, ভাষা বা যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু চোখে দেখতে পাচ্ছি। আমি এইখানে একটা জিনিস অ্যাড করে দিই। ফাইনাল রেকর্ডিং এর দিন যখন যাচ্ছি, রাত 2:30, তার আগের দিন রাত 2:30টায় আমায় বললো স্টেজে কি কি রং ব্যবহার হবে, তো ওই চিঠিটার রংটা যেন কি, কস্টিউমটা যেন কি কালার, আর একটা ব্লু আছে সঙ্গীতের রং থাকে। হ্যাঁ, সেইটা আমি মানে শিখলাম। তারপরে একটা 12 ঘন্টার সেশন পরের দিনও করলো, যেখানে বসে বসে আমি প্রায় ক্লাস করলাম যে কিভাবে ভেবেছে রংটা। আমার মেন যেটা মাথায় ছিল সেটা হচ্ছে যে আমি বরাবরই এই জায়গা থেকে মিউজিক করি, যে মিউজিক যেন মিউজিকের জন্য যেন কাজ না, কমপ্লিমেন্ট করার জন্য যদি কাজ হয় ততটাই রাখবো যতটা প্রয়োজন। সেটাই নাটকে ঘটেছে, সেটাই নাটকে খুব ভালোভাবেই ঘটেছে। এবার অভিনয়ে আসে। এ খুব কঠিন একটা কাজ ছিল, খুব কঠিন কাজ ছিল। আমার মনে হয়েছে গোটা নাটক জুড়ে অভিনেতারা যেভাবে, মানে যেটা তোর ইনস্ট্রাকশন ছিল বলেই আমি মনে করি, সেটা হচ্ছে যে কথাগুলো, প্রত্যেকটা কথার তো একটা আবেগ আছে, মানে ইমোশন অফ ওয়ার্ডস, তার একটা শরীর আছে। এবার এই শরীরটা কি ইমোশনের, মানে ইমোশনটা থেকে বডিটা এসেছিল, না বডিটা থেকে ওরা ইমোশনটাতে যাওয়ার চেষ্টা করছিল? এই জার্নিটা কি ছিল?
অ্যাক্টিং নিয়ে প্রথম স্ট্রাগল যেটা, আমরা প্রত্যেকে শব্দগুলোর মানে বুঝতে পারছিলাম না অনেক ক্ষেত্রে। অভিনেতাদের আমি বলেছিলাম তোমাকে বোঝাতে হবে, বোঝানোর জন্য তোমার কি কি সাহায্য চাই বলো, আমি সব দেব। তুমি গান গেয়ে বোঝাতে চাও, তুমি নেচে বোঝাতে চাও, তুমি লাফিয়ে বোঝাতে চাও, অথবা তুমি শব্দ পাল্টে বোঝাতে চাও। তখন তারা বিভিন্ন প্রক্রিয়ায় বোঝানো শুরু করলো। এটাতে অভিনয় করে 5 জন, দলে আছে 30 জন। আমার মনে আছে ঋত্বিকা সুলগ্না যখন এই অভিনয়টার মধ্যে প্রসেসটার মধ্যে চলছে, ও জনে জনে ছেলে মেয়েকে ডেকে, দলের মধ্যে ছেলে মেয়েকে ডেকে কিংবা বাড়িতে মা বাবাকে ডেকে, প্রত্যেককে ডেকে ডেকে বারবার বলছে, দেখ আমি সংলাপটা এটা বললাম, বলতো মানে কি। অনেক সময় উল্টো পাল্টা মানে আসছে, নিয়তি মানে কি মনে করতে পারছে না, লেখনী মানে কি মনে করতে পারছে না অনেক ছেলে মেয়ে। তখন ওরা বলছে দাঁড়া দাঁড়া আরেকটু 10 মিনিট টাইম দে। আবার বাইরে গেল, আবার নিজেদের মধ্যে কিছু আলোচনা করে আবার বলছে, একই সংলাপ বলছে। তখন তারা বলছে ও আচ্ছা বুঝতে পেরেছি, এটা বলছে কেন চিঠিটা লিখেছে তাই তো, সে দুঃখ করছে তো, কেন এই চিঠিটা লিখে ফেলছে, কেন নিজেকে প্রকাশ করে ফেলছে তাই তো। তখন সুলগ্না বুঝলো যে হ্যাঁ তুই ঠিক বলছিস, তার মানে আমি ঠিক অ্যাক্টিং করেছি। যে সেমান্টিক মেমোরি, এই যে ভাষাগত স্মৃতি, ভাষা কঠিন, তাহলে একজন অভিনেতা তার মতো করে একটা ভাষাটাকে মানে শব্দটাকে বারবার বারবার বলে বলে তার মধ্যে একটা স্মৃতি তৈরি করছে, একটা মেমোরি তৈরি করছে, সেটাকে রিপিট করছে। আমার জিজ্ঞাসাটা এইখানে যে এটা একটা বড় এক্সপেরিমেন্টেশনের জায়গাও একটা থেকে যায় কোথাও অভিনেতাদের কাছে। তারা যখন এই রিকালেকশন অফ মেমোরি হচ্ছে, সেই রিকালেকশন অফ মেমোরিটা কি শুধু সেমান্টিক না ভিজুয়াল? এটা আমি সমস্ত অভিনেতাদের কাছে জিজ্ঞেস করবো যে তারা যখন মানে একটা জিনিস এবার তুমি ভিজুয়াল দেখানোর চেষ্টা করছো দর্শককে, সেই ভিজুয়ালটি তোমার মাথার মধ্যেই তো আছে কি না, তুমি শুধুমাত্র সেমান্টিক মেমোরিটাকে ডিকোডিফাইড করছো, না তুমি ভিজুয়াল মেমোরি থেকে সেমান্টিক মেমোরিতে আসছো। মানে তোমার কাছে ওই শব্দটার একটা ছবি আছে, এই ছবি থেকে তুমি শব্দে আসছো, না তুমি শব্দটাকে ছবি করে দেওয়ার চেষ্টা করছো দর্শকের কাছে। আচ্ছা বেশ বেশ, সেটা আমরা অভিনেতাদের থেকে জানবো। প্রথম থেকেই আমাদের কাছে মিউজিক ছিল, আমাদের কাছে ভয়েস ছিল, আমাদের পুরো টেকনিক্যাল ব্যাপারটা আমাদের কাছে রেডি ছিল। তারপরে আস্তে আস্তে তো সেটার মধ্যে শরীর ঢুকেছে। প্রথমে আমার ক্ষেত্রে এটা প্রথমে আমি অনেকটা ইমোশনালি জনার জার্নিটা শুরু করি। আমাদের মানে তুর্নাদির তৈরি হয়ে গেছিল যে কিভাবে তুর্নাদির কোন সিনটাকে কিভাবে দেখছে, কে কিভাবে থাকছে, সেই ছবিগুলো তৈরি হয়েছিল। এবার আমি যখন সেই স্পেসটার মধ্যে নিজের বডিটাকে পুট করলাম, আমি যখন সেই মিউজিকটা নিয়ে সেই বিষয়টা নিয়ে নিজের শরীরকে যখন আমি এই স্পেসের মধ্যে আনলাম, তখন একটা অদ্ভুত ম্যাজিক আমার জীবনে প্রথমবার হলো। এবং আমার শরীর আমায় দিয়ে এমন কিছু কিছু জিনিস করালো যেটা আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম যে ও আচ্ছা এরকম এরকম। এবং তারপরে সেইখান থেকে আমার মনটা তৈরি হলো এবং সেখান থেকে আমার দুঃশলার সাথে অ্যাটাচমেন্ট তৈরি হলো। আমার যেটা হয়েছে, আমার ইমোশনাল জার্নি প্রথম হয়েছে। আমরা 5টা পত্র নিয়ে কাজ করেছি এবং তুর্নাদি 5টা পত্রের জন্য 5 জনকে, 5টা যে আমরা মেয়ে আছি তাদের জোন ভাগ করে দিয়েছে এবং সেই জোনে বলে দিয়েছে যে তোরা এই জোনে এক একজনে এই জোনের বাইরে গিয়ে করবি না, এবার তুমি ওর মধ্যে যা ইচ্ছা করো। প্রথম দিন আমি যখন এলাম তখন হাতে স্ক্রিপ্ট নিয়েই আমরা পুরো করেছি, জোনটা বুঝে স্ক্রিপ্টটা নিয়ে পুরোটা করেছি। এবার স্ক্রিপ্টটা নিয়ে প্রথমে তো আর মুখস্থ হয়নি, তারপর যখন আমরা সংলাপ আত্মস্থ করলাম, তারপরে যখন মানে আমার স্পেসকে ইউজ করছি, আমি নিজেকে ছেড়ে দিয়েছি। নিজেকে ছেড়ে দিয়ে ওই ইমোশনাল জার্নিতে আমার হাত যেভাবে উঠেছে, আমার যেভাবে তাকাতে ইচ্ছা করছে, বা আমার যদি মনে হচ্ছে আমি এই জায়গাটা আমার ভীষণ ভীষণ নাচতে ইচ্ছা করছে, বা যদি মনে হয় এই জায়গাটা আমার ভীষণ কষ্ট হচ্ছে, বা এই জায়গাটা যদি মনে হয় যে আমার ভীষণ হাসতে ইচ্ছা করছে, আমি সেইভাবেই গেছি। আমি জানি না সুর্পনখা কে, কেমন হতে পারে, তার হাঁটা তার চলা কেমন হতে পারে, আমি কিছুই জানি না। দিদির কিছু সূত্র আমার কাছে আছে, সুর্পনখার কিছু পুরনো কথা আমার কাছে দিদির মারফত আসে বইয়ের মাধ্যমে, সেগুলোই তাই মনের মধ্যে গাঁথতে থাকি, ভাবতে থাকি যে এরকম হলে তাহলে কিরকম হতে পারে। তো আমার মনে হয়েছে আমার
আগে ভেতর থেকে তারপরে বাইরে এসেছি, এবং কিছু কিছু জায়গায় বাইরেটাই হয়তো ইম্পর্টেন্ট ছিল, সেই জায়গাটায় হয়তো বাইরেটা তৈরি করে আমার ভিতরটা তৈরি করতে দিদি আমায় সাহায্য করেছে। তো দুরকম ভাবেই আমি কাজটা এগোতে থাকি। আমি সবাই দর্শকদেরকে বলবো যে যারা দেখছেন তাদেরকে এটা বলবো যে হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের ভালো লাগার কাজগুলো আমি যেগুলো দেখি বা আমি যতটুকু দেখার সৌভাগ্য হয়, তার মধ্যে এই নাটকটি বীরাঙ্গনা কাব্য আমার স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন। যেরকমভাবে সঙ্গীতটা আমি রিপিট করতে পারলাম, তেমনি আমি নাটকের অনেক মুহূর্তও রিপিট করতে পারি। মানে অভিনেতারা কী করেছেন সেই মুহূর্তে, সেই ছবিটা আমার মাথার মধ্যে থেকে যাবে। একটা ভালো নাটককে আমরা মনে রাখতে পারি কিন্তু মুহূর্ত দিয়ে। আমি যদি চোখ বন্ধ করে এক্ষুনি মনে করি আচ্ছা জগন্নাথের ওই দৃশ্যটা, জগন্নাথ বলতে কিন্তু জগন্নাথের টুকরো কতগুলো মুহূর্ত মনে পড়বে, কি একটা ভালো নাটকের কতগুলো টুকরো মুহূর্তই মনে পড়ে আমাদের। সেই রকমভাবে বীরাঙ্গনা কাব্যের কিন্তু টুকরো মুহূর্তগুলো আমি আজীবন আমার স্মৃতিতে বহন করবো। তাহলে এখানে শেষ করা যাক। যাকে হ্যাঁ, তো আমরা আলোচনা এখানেই মোটামুটি শেষ করছি, এবং আপনারা প্রত্যেকে বীরাঙ্গনা কাব্য দেখবেন। আগামী পরপর যা যা অভিনয় হতে থাকবে জানাতে থাকবেন, বাংলা থিয়েটারের পাশে থাকবেন। সেটা কথা হচ্ছে বাংলা থিয়েটারের নাটক পাশে দেখবেন, বীরাঙ্গনা কাব্য দেখবেন। সকলকে ধন্যবাদ আমাদের সবার নমস্কার।